রাসেলের চোখের সামনে মারিয়ার নগ্ন শরীরটা পড়ে আছে। মারিয়াকে দেখে মনে হচ্ছে তার সাথে কিছু একটা হয়েছে। রাসেল দেখছে মারিয়ার শরীরে কোনো কাপড় নেই। মারিয়ার কি সুন্দর করে ঘুমিয়ে আছে। রাসেল আবার দেখছে বিছানা পুরো এলোমেলো। রাসেল মনে মনে বলছে, তাহলে কি মারিয়া অন্য পুরুষের সাথে দেহের চাহিদা পূরণ করেছে? কিন্তু রাসেল কাউকে রুমে দেখছে না। রাসেল যে রুমে ঢুকেছে মারিয়া সেটা বলতে পারবে না। রাসেল আর কিছু না ভেবে মারিয়ার শরীরের উপর একটি চাদর টেনে দিল। তারপর কাঁধের ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো। রাসেল নিজে রান্নাঘরে ঢুকে একটি কফি বানিয়ে বারান্দায় বসে খেতে লাগলো। এরপর রাসেল কফি খেতে খেতে বলতে লাগলো, আমি যেটা ভাবছি তাহলে কি সেটাই, নাকি মারিয়ার কোনো সমস্যা হয়েছে? আর সমস্যা হলে তো মারিয়া আমাকে বলবে, তাকে তো সন্দেহ করতে পারছি না, কারণ মারিয়া কখনোই ভালোবাসার ঘুমতে রাখে নাই। আমি যেভাবে বলছি সেভাবে চলছে। দেখি মারিয়া ঘুম থেকে উঠুক, তারপর না হয় ওকে জিজ্ঞাসা করব। রাসেল এসব কিছু বলতে বলতে কফি খেয়ে রুমে এসে দেখে মারিয়ার ঘুম ভেঙে গেছে। মারিয়া রাসেলকে দেখে বলে উঠল, কি ব্যাপার, তুমি কখন অফিস থেকে আসলে? আমাকে ডাক দাও নাই কেন? আমি অফিস থেকে এসে দেখি তুমি সুন্দর করে ঘুমিয়ে আছো, তাই তোমাকে আর ডাকলাম না। তুমি অবেলা এবং শরীরে এভাবে এলোমেলো কাপড়ে ঘুমিয়ে আছো কেন? আসলে তুমি গতকাল যে ওষুধগুলো দিয়েছো ওগুলো তো গতকাল খাইনি, আজকে বিকেলে খেয়েছি। তারপর আমার পুরো শরীর গরমে ঘামে ভিজে গেছে, তাই শরীর থেকে সব জামা কাপড় খুলে ফেলছি। তারপর শরীরটা কেমন দুর্বল লাগছে, তাই শুয়ে পড়লাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি তা আমি বলতে পারবো না। তোমার রিসিটে যে ওষুধ লেখা ছিল আমি তো ওগুলো নিয়ে আসলাম, তাহলে তোমার শরীর গরম হবে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ডাক্তার তোমাকে ভুল ওষুধ দিয়েছে, তা না হলে আমার এরকম হবে কেন? তুমি তো আমার জন্য শুধু মাথা ব্যথা আর শরীর বিষ ব্যথার ওষুধ আনছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওষুধগুলো নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। এই বলেই রাসেল মারিয়ার জন্য ওষুধগুলো আনছে। ওগুলো নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। তারপর রাসেল ডাক্তারের কাছে গেল। রাসেল ডাক্তারকে ওষুধ এবং স্লিপ দিয়ে বলল, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আমাকে ঠিক ওষুধ দিয়েছেন তো? একটু ভালো করে যেতে দেখতেন আর কি। একটু জাস্ট দেখেন, আমার স্ত্রীর তো এই ওষুধগুলো খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আরো। ডক্টর রাসেলের থেকে স্লিপ এবং ওষুধগুলো নিয়ে দেখতে লাগলো। ডক্টর ওষুধ এবং স্লিপ দেখে বলে উঠল, আরে এগুলো তো আপনার ওষুধ না, আপনি ভুল করে অন্য মানুষের ওষুধ নিয়ে গেছেন। কি বলেন ডাক্তার? আপনার দোকানের লোক তো আমাকে এই ওষুধগুলো হাতে দিল, আমি আর না দেখে বাসায় নিয়ে গেলাম। আমি দুঃখিত আপনার কাছে, আমার লোক ভুল ওষুধ দিয়েছে আপনাকে। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমি এখনই আপনার ওষুধগুলো দিচ্ছি, আর সাথে আরেকটা ওষুধ দিচ্ছি। ওগুলো খেলে আপনার স্ত্রী ঠিক হয়ে যাবে। রাসেল আর কোনো কথা বলল না। ডক্টর ওষুধ দেওয়ার পর বাসায় ফিরে আসলো। তবে রাসেল একটা জিনিস ডক্টরের দোকানে খেয়াল করেছে, গতকাল যে ছেলেটা রাসেলকে ওষুধ দিয়েছে তাকে আজকে দেখলো না। রাসেল হয়তো ভাবছে ছেলেটাকে ডক্টর কোথাও পাঠিয়েছে, কিন্তু না, ছেলেটা রাসেলকে দেখে লুকিয়ে গেল। হয়তো ভয় পেয়ে, আর না হয় অন্য কোনো কারণ আছে। তো যাই হোক, রাসেল বাসায় এসে নিজের কাছে যে চাবিটা আছে ওটা দিয়ে বাসার দরজা খুলে ভিতরে গেল। ভিতরে ঢুকে রাসেল দেখে মারিয়া সোফায় বসে কার সাথে যেন কথা বলছে। রাসেলকে দেখে মারিয়া ফোনটা কেটে দিল। রাসেল তখন মারিয়াকে বলল, এই নাও তোমার ওষুধ। গতকাল ডাক্তার ভুল করে অন্য ওষুধ দিয়ে দিছে, ডাক্তার বলছে এগুলো খেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি ওষুধগুলো রুমে রেখে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা মারিয়া, আব্বু আম্মু কি তোমাকে ফোন দিয়েছে? তারা নাকি ঢাকায় আসবে তোমার অসুস্থতার কথা শুনে? আমি তো এতক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বলছি, তারা কালকে সকালে রওনা দিবে বলেছে। রাসেল ঠিক আছে বলে রুমে চলে গেল। ওষুধগুলো বিছানায় রেখে ওয়াশরুম থেকে হালকা ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে চলে গেল। এরপর মারিয়া আর রাসেল খাবার খেয়ে রুমে চলে আসলো। পরের দিন রাসেল অফিসে বসে বসে কাজ করছে। হঠাৎ রাসেলের মোবাইল ফোনটা বেজে উঠলো। রাসেল মোবাইলের দিকে তাকিয়ে দেখে মারিয়া ফোন দিয়েছে। তখন রাসেল ফোনটা রিসিভ করে বলে উঠলো, কি ব্যাপার মারিয়া, তুমি হঠাৎ ফোন দিলে যে? তোমার কিছু হয়েছে? তুমি একবার বলো, আমি এক্ষুনি বাসায় চলে আসছি। আরে ধুর, আমার কিছু হয়নি। তোমাকে যে কারণে ফোন দিছে, আব্বু আম্মু বাস কাউন্টারে এসে বসে আছে। তুমি বসের থেকে ছুটি নিয়ে আব্বু আম্মুকে বাস স্ট্যান্ড থেকে বাসায় নিয়ে আসো। রাসেল ঠিক আছে বলে ফোনটা কেটে দিয়ে বসের ক্যাবিনে এসে বস থেকে ছুটি নিয়ে অফিস থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়ে বাস কাউন্টারে চলে আসলো। বাস কাউন্টারে এসে দেখে তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, কেমন আছো? তোমাদের শরীরের কি অবস্থা? বাড়ির সবকিছু ঠিকঠাক আছে তো? আরে বাবা আস্তে, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আমাদের শরীর সুস্থ আছে।
আর বাড়িতে সবকিছু ঠিক আছে। এখন বলো আমাদের বৌমার কি অবস্থা? তোমাদের বৌমা আসলে আগের থেকে আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এখন বলো, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমাদের আসতে কোনো অসুবিধা নেই। এখন দাঁড়িয়ে না থেকে বাসায় চলো, জার্নি করে আসছি তো। রাসেল আর কোনো কথা না বলে তার আব্বু আম্মুকে নিয়ে একটা সিএনজি করে বাসার উদ্দেশ্যে চলে আসলো। কলিং বেল চাপ দেওয়ার পর মারিয়া এসে দরজাটা খুলে দিল। মারিয়া শ্বশুর শাশুড়িকে দেখে সালাম দিয়ে পা ধরে সালাম করলো। তখন মারিয়া বলে উঠলো, আব্বু আম্মু তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তুমি কেমন আছো বৌমা? আমি আগের থেকে ভালো আছি। বাইরে দাঁড়িয়ে কথা বলবেন? বাইরে দাঁড়িয়ে কথা বলবেন, ভেতরে আসবেন না? রাসেলের আব্বু আম্মু আর কোনো কথা না বলে ভেতরে চলে গেল। মারিয়া তাদের একটা রুমে নিয়ে গেল। এরপর দুপুরে সবার সাথে খাওয়া দাওয়া করলো। দেখতে দেখতে এভাবে কিছুটা দিন চলে গেল। মারিয়া এখন সুস্থ। রাসেলের আম্মু সবসময় মারিয়ার খেয়াল রেখেছে। রাসেলের আব্বু আম্মু কিছুদিন থেকে গ্রামে চলে গেল। এতক্ষণ শুধু বকবক করে গেছি, এখনো আপনাদের পরিচয় দেওয়া হয়নি। গল্পের নায়কের নাম রাসেল আর নায়িকার নাম মারিয়া। রাসেলের আব্বু আম্মু মারিয়াকে দেখে রাসেলের সাথে বিয়ে দেয়। দুজন দুজনকে দেখে পছন্দ করে। তাদের ভালোবাসার কোনো কমতি নেই। রাসেল ঢাকায় একটা অফিসে চাকরি করে। রাসেলের একা একা খাওয়া দাওয়া রান্না করে খেতে কষ্ট হয়, তাই রাসেলের আব্বু আম্মু মারিয়াকে বিয়ের পর রাসেলের সাথে ঢাকায় পাঠিয়ে দেয়। খুব সুন্দরভাবে চলছে তাদের সংসার। গ্রামে মারিয়াদের আর্থিক সম্পদ অনেক ভালো। তো যাই হোক, একদিন রাসেল অফিসে বসে আছে, কাজের তেমন কোনো চাপ নেই, তাই বসে না থেকে মারিয়াকে ফোন দিল। অবাক করার বিষয় হলো মারিয়ার ফোন ওয়েটিং বলছে। রাসেল হয়তো ভাবছে মারিয়া হয়তো বাড়িতে কথা বলছে, তাই মারিয়াকে আর ফোন না দিয়ে বসের কাছে বলে অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। রাসেল বাসায় এসে তো আরো অবাক হয়ে গেল। ভাই বোনেরা, আমি এমনিতেই অবাক হয়ে যাই না। অবাক হওয়ার কারণ আছে। আপনারা খালি বলেন এটা আমার রোগ, এবার যদি এই কথা বলেন তাহলে কিন্তু মাথাটা ফাটিয়ে দেব। রাসেল অবাক হওয়ার কারণ, বাসার দরজা বাইরে থেকে লাগানো। তাহলে মারিয়া গেল কোথায়? রাসেল তার কাছে যে চাবিটা আছে সেটা দিয়ে দরজা খুলে ভিতরে গেল। এরপর মারিয়াকে ফোন দিল। এবার কল ঢুকছে, কিন্তু মারিয়া ফোন ধরছে না। রাসেল চিন্তায় পড়ে গেল, মারিয়ার কিছু হয়নি তো আবার। রাসেল মারিয়ার বান্ধবীর কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করলো মারিয়া তাদের ওখানে গেছে কিনা, কিন্তু তারা বললো মারিয়া নাকি ওদের ওখানে যায়নি। মারিয়ার বান্ধবী বলতে দুই বান্ধবী, নীলা এবং প্রিয়া। ওদের সাথে মারিয়ার ফেসবুকে পরিচয়। তারপর ঢাকায় আসার পর ওদের সাথে দেখা এবং তাদের বাড়িতে যাওয়া আসা করে। এতে করে রাসেল মারিয়াকে কিছুই বলে না, কারণ মারিয়া বাসায় একা একা থাকে, তাই ওদের সাথে মাঝে মাঝে দেখা করতে চায়। তবে মারিয়া যেখানে যায় না কেন রাসেলকে বলে যায়। কিন্তু আজকে মারিয়া রাসেলকে কিচ্ছু বলে যায়নি। হঠাৎ বাসার সামনে গাড়ির হর্নের শব্দ শুনে রাসেল জানালা দিয়ে যেটা দেখে তার জন্য রাসেল মোটেও প্রস্তুত ছিল না। জানালা দিয়ে রাসেল দেখে একটা ছেলে মারিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। এরপর ছেলেটা মারিয়ার সাথে কিছুক্ষণ হেসে হেসে কথা বলে তারপর গেল। মারিয়া দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। রাসেল উঠে গিয়ে দরজা খুলে দিল। রাসেল মারিয়ার দিকে তাকিয়ে দেখে অনেকগুলো মার্কেট করা, শপিং করা, হাতে শপিং ব্যাগ। তখন রাসেল মারিয়াকে কিছু বলতে না দিয়ে রাসেল বলল, তোমার হাতে এত বাজার ঘাট কেন? আর তুমি আমাকে না বলে কোথায় গেছো? আর ছেলেটা কি ছিল? তোমাকে আমি সবকিছু খুলে বলবো, আগে আমাকে ভেতরে যেতে দাও, আমার অনেক ক্লান্ত লাগছে। মারিয়া রাসেলকে আর কিছু বলতে না দিয়ে রুমে চলে গেল। মারিয়া মার্কেটগুলো বিছানায় রেখে, অর্থাৎ শপিং ব্যাগগুলো বিছানায় রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে রাসেল তার সামনে দাঁড়িয়ে আছে। তখন মারিয়া রাসেলকে বলল, কি ব্যাপার, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমাকে আমি যে কথাগুলো বললাম সেগুলোর উত্তর দাও। তোমাকে আমি এতগুলো ফোন দিলাম, তুমি আমার ফোন রিসিভ করোনি কেন? আরে বাবা, বলছি তুমি আমার উপর দেখি রেগে আছো। আগে দেখো তো এই জামা কাপড়গুলো কেমন। মারিয়া, আমি তোমাকে যেটা বলেছি সেটার উত্তর আমি কিন্তু এখনো পাইনি। আল্লাহ গো, তোমাকে নিয়ে আর পারলাম না। আচ্ছা বলছি শোনো, ওই ছেলেটা আমাকে গাড়ি দিয়ে বাসার সামনে নামিয়ে দিছে। ছেলেটা এতগুলো মার্কেট আমাকে করে দিছে। ওই ছেলেটাকে আর এতক্ষণ তুমি কোথায় ছিলে? আসলে আমি তোমাকে না বলে মার্কেটে গেছি তোমার জন্য একটা কেক কিনতে। হঠাৎ দেখি ছেলেটা মোবাইলে কার সাথে কথা বলতে আছে আর কান্না করছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কান্না করছে কেন। তারপর ছেলেটা বলল তার আম্মু নাকি অনেক অসুস্থ, এখনই যদি বি পজিটিভ রক্ত 2 ব্যাগের ব্যবস্থা করতে না পারে তাহলে নাকি তার আম্মুকে বাঁচাতে পারবে না। তুমি তো জানো আমার রক্ত বি পজিটিভ। তারা নাকি অনেক জায়গায় রক্ত খুঁজেছে কিন্তু কোথাও পায়নি, তাই আমি ওই ছেলেটাকে সাথে নিয়ে হাসপাতালে গেলাম। তারপর 2 ব্যাগ রক্ত দিলাম।
এরপর ওই ছেলেটা খুশি হয়ে আমাকে এই মার্কেটগুলো করে দিছে। আমি নিতে চাইনি, কিন্তু ছেলেটা জোর করে আমাকে দিছে। পরে আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে। সেটা না হয় বুঝলাম, তুমি আমাকে না বলে বাসা থেকে বের হয়েছো কেন? তোমাকে এত ফোন দিচ্ছি, ফোন ধরলে না কেন? আর আমার জন্য কেক আনতে কেনে কেন? আসলে তোমাকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই তোমাকে না বলে কেক আনতে গেছি। রাত 12টার পর তোমার জন্মদিন, আর তোমার ফোন ধরতে পারি নাই কারণ আমার মোবাইল সাইলেন্ট ছিল। আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর মোবাইল আর হাতে নেইনি, তাই বলতে পারবো না তুমি যে আমাকে ফোন দিছো। ঠিক আছে, এমন ভুল আর কখনো করবে না। কোথাও গেলে আমাকে ফোন করে বলে যাবে। তুমি জানো আমার অনেক চিন্তা হয়েছে। আমি ভেবেছি তোমার কিছু হলো না তো। আমি তো এক্ষুনি বাসা থেকে বেরিয়ে তোমাকে খুঁজতে বের হতাম। সরি জান, আমার এমন ভুল আর হবে না। আমি তোমাকে না বলে আর কোথাও বের হব না। এবার একটু হাসো প্লিজ। তোমার চেহারা এমন থাকলে আমার ভালো লাগে না, তোমাকে দেখতে টিকটিকির মতো লাগে। এই বলে মারিয়া রুম থেকে দৌড় দিয়ে বেরিয়ে চলে আসলো। রাসেল মুস্কি হেসে দিল। এরপর রাসেল আর মারিয়া খাওয়া দাওয়া করে রুমে চলে আসলো দুজনে। দুজনকে জড়িয়ে ধরে গল্প করতে লাগলো। রাত 12টা বাজার পর মারিয়া আর রাসেলকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। সিম্পল ভাবে রুমটা সাজালো মারিয়া। রাসেল কেক কেটে মারিয়াকে খাইয়ে দিল, মারিয়া রাসেলকে খাইয়ে দিল। এরপর মারিয়া আর রাসেল রুমে এসে বিছানায় শুয়ে দুজনকে জড়িয়ে ধরে একটা সময় ঘুমিয়ে পড়লো। দেখতে দেখতে আরো কিছুটা দিন চলে গেল। মারিয়া এখন সবসময় ওই ছেলেটার সাথে ফোনে কথা বলে। ওই ছেলেটাও মারিয়াকে ফোন দেয়, এতে রাসেল তেমন কিছু বলে না। তবে দিন দিন মারিয়া কেমন জানি হয়ে যাচ্ছে। রাসেলের তেমন খেয়াল রাখে না। রাসেল নিজের হাতে খাবার বেড়ে নিজেই খেয়ে নেয়। রাসেল মারিয়াকে অনেকবার সন্দেহ করেছে, তবে মারিয়ার ভিতরে কোনো কিছু খুঁজে পেল না, তাই এখন তেমন মারিয়াকে কিছু বলে না। কিন্তু দিন দিন মারিয়ার পরিবর্তনে রাসেল যেন কেমন হয়ে গেছে। আবার রাসেলের ঘরে আলো করার জন্য তাদের একজন সদস্য আসতেছে, মানে মারিয়া মা এবং রাসেল বাবা হতে চলেছে। ডক্টর বলেছে মারিয়াকে ভারী কাজ না করতে, তাই মারিয়া হালকা পাতলা কাজগুলো করে। মারিয়াকে তেমন রান্নাঘরে ঢুকতে দেয় না, যদি তাদের সন্তানের কিছু হয়ে যায়। ও আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, মারিয়া রাসেল ওই ছেলেটার আম্মুকে নিয়ে হসপিটালে দেখে আসছে। মারিয়া রাসেল ওই ছেলেটার আম্মুকে গিয়ে হসপিটালে দেখে আসছে এবং একবার তাদের বাসায় গেছে। ওই ছেলেটা মারিয়াকে আপু বলে ডাকে, কারণ ছেলেটা মারিয়ার থেকে ছোট। তো যাই হোক, দেখেছেন ওই ছেলেটার নামটা এখন আপনাদের বলিনি। ছেলেটার নাম হচ্ছে জীবন। জীবন তাদের অফিস দেখাশোনা করে। জীবন দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসছে। একদিন রাসেল অফিস থেকে বাসায় এসে নিজের কাছের চাবিটা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে কলিং বেল চাপ দেয়নি, কারণ মারিয়া উঠে আসতে যদি কোনো সমস্যা হয় সেই ভয়ে রাসেল নিজের কাছে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গেল। রাসেল ভিতরে ঢুকে যখন শু রাখতে যাবে, তখন রাসেল আরেকটা শু দেখে একটু অবাক হলো। শুটা একটা ছেলের। রাসেল দেরি না করে তাদের রুমের দরজার সামনে গিয়ে ভেতরে যেটা দেখলো তার জন্য রাসেল মোটেও প্রস্তুত ছিল না। আরে ভাই, আপনারা খারাপ কিছু ভাববেন না। রাসেল ভিতরে তাকিয়ে দেখে মারিয়ার কপালে ব্যান্ডেজ করা, আর মারিয়ার সামনে একটা চেয়ারে জীবন বসে আছে। রাসেল মারিয়ার কপালে ব্যান্ডেজ দেখে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রাসেল রুমে ঢোকার পর মারিয়াকে বলল, কি ব্যাপার মারিয়া, তো তোমার কি হয়েছে? আর মাথা ব্যান্ডেজ কেন? রাসেলের কথা শুনে তখন জীবন রাসেলকে বলল, তাহলে আমাকে একটা ফোন দিয়ে বলনি কেন? আমি তো তাড়াতাড়ি চলে আসতাম। তাহলে আমি তোমাকে জানাই নাই, কারণ তুমি চিন্তা করবে, তাই ভাবলাম তুমি অফিস থেকে আসার পর সবকিছু খুলে বলবো। আচ্ছা, তোমাকে কে বলছে কফি বানাতে? আমাকে ফোন দিলে তো আমি অফিস থেকে চলে আসতাম। আসলে ভাইয়া, সকালে আমি অফিসে যাওয়ার সময় এদিকে আসি, তখন ভাবলাম আপুর সাথে একটাবার দেখা করে আসি। দেখা করতে আসার পর আপু আমার জন্য কফি বানাতে গিয়ে হঠাৎ টেবিলের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। আপুর চিৎকার শুনে আমি রুম থেকে দৌড়ে বেরিয়ে আসি। আমি এসে দেখি আপুর মাথা ফেটে গেছে। তারপর আমি ডাক্তারকে ফোন দিই। ডাক্তার এসে আপুকে ব্যান্ডেজ এবং সাথে ওষুধ দিয়ে যায়। তাহলে আমাকে একটা ফোন দিয়ে বলনি কেন? আমি তো তাড়াতাড়ি চলে আসতাম। তাহলে আমি তোমাকে জানাই নাই, কারণ তুমি চিন্তা করবে, তাই ভাবলাম তুমি অফিস থেকে আসার পর সবকিছু খুলে বলবো। আচ্ছা, তোমাকে কে বলছে কফি বানাতে? আমাকে ফোন দিলে তো আমি অফিস থেকে চলে আসতাম। ভাইয়া, আমি আপুকে বলছি ওনার এই শরীর নিয়ে আমার জন্য কফি বানানো লাগবে না, কিন্তু আপু আমার কথা শুনে নেই। আপু ভালো থাকলে তো পরে একসময় খাওয়া যাবে। বারে, তুমি আমার ছোট ভাইয়ের মতো, ছোট ভাইকে কি খালি মুখে যেতে দিতে পারি? তাই বলে তুমি আমার জন্য কফি বানাতে যাবে? ঠিক আছে, এখন ভাইয়া চলে আসছে, আমি অফিসে গেলাম, পরে আবার একসময় আসবো। তোমরা ভালো থেকো। খালি মুখে চলে যাবে? তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। আজকে দুপুরে আমাদের সাথে খেয়ে তারপর বাসায় যাবে। না ভাইয়া, আজকে অফিসে একটা জরুরি কাজ আছে, পরে আরেক সময় খাবো। আপু, তুমি তোমার শরীরের যত্ন নিও।
এ বলে জীবন বাসা থেকে বেরিয়ে গেল। রাসেল দরজা লাগিয়ে রুমে গেল। তখন রাসেল মারিয়াকে বলল, তুমি এমন পাগলামি করো কেন বলো তো? আচ্ছা তুমি জানো না তোমার কিছু হলে আমি ঠিক থাকতে পারি না? আমি জানি তো আমার স্বামীটা আমাকে অনেক ভালোবাসে, তাই তো তোমাকে কোনো চিন্তায় পড়তে দিইনি। হইছে হইছে, এখন তুমি শুয়ে থাকো, আমি রান্না করে গিয়ে রান্না করি। তা না হলে তো দুজনে না খেয়ে থাকতে হবে। দেখি কি করা যায়, কি বানানো যায়। আমিও তোমার সাথে পাকঘরে যাব। আমার রুমে একা একা ভালো লাগে না, তুমি কাজ করবে আর আমি বসে বসে দেখবো। রাসেল ঠিক আছে বলে মারিয়াকে কোলে নিয়ে রান্নাঘরে আসলো। মারিয়াকে একটা চেয়ারে বসিয়ে রাসেল রান্না করা শুরু করলো। রান্না করা শেষ হলে রাসেল মারিয়াকে নিচে হাতে খাইয়ে দিল। মারিয়াকে ওষুধ খাইয়ে দিয়ে দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। দেখতে দেখতে আরো একটা মাস চলে গেল। মারিয়া এখন সুস্থ আছে, তবে রাসেল মারিয়াকে ভারী কোনো কাজ করতেই দেয় না। রাসেল ভারী কাজগুলো নিজের হাতে করে, সবকিছু কাটা ছেঁড়া করে। রাসেল অফিসে চলে যায়, মারিয়া তারপর রান্না করে। হঠাৎ একদিন রাসেল অফিসে বসে কাজ করছে, তখন রাসেলের মোবাইলে একটা কল আসে। রাসেল মোবাইলের দিকে তাকিয়ে দেখে মারিয়া ফোন দিয়েছে। রাসেল ফোন রিসিভ করার পর ওপাশ থেকে মারিয়া যেভাবে কথা বলল সেটা শুনে রাসেলের বুকের ভেতরে মোচড় দিয়ে উঠলো। রাসেল তুমি কোথায়? তুমি আমাকে বাঁচাও, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, আমার যে দম বন্ধ হয়ে আসছে। রাসেল। এরপর মারিয়ার কথা আর শোনা যায়নি। রাসেল ঠিক মতো জায়গার নাম জিজ্ঞেস করতে পারেনি। রাসেল দ্রুত অফিস থেকে বেরিয়ে আসলো, বসের কাছে না বলেই। রাসেল অফিস থেকে বেরিয়ে মারিয়ার মোবাইলে বারবার কল দিয়ে যাচ্ছে, কিন্তু মোবাইলটা বন্ধ বলছে। রাসেল পাশে তাকিয়ে দেখে একটা কম্পিউটার দোকান। সেখানে গিয়ে মারিয়ার নম্বর দেওয়ার পর দোকানদার রাসেলকে মারিয়ার মোবাইলের লোকেশন বের করে দেয়। রাসেল একটা সিএনজি নিয়ে দ্রুত জায়গায় চলে যায়। রাসেল ওখানে গিয়ে দেখে পুলিশ অ্যাক্সিডেন্ট হওয়া দুইটা গাড়ি নিয়ে যাচ্ছে। রাসেল তখন ওখানে একজন লোককে জিজ্ঞেস করে, এখানে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কোন হাসপাতালে নিয়ে গেছে? রাসেল পুলিশকেও একই কথা জিজ্ঞেস করে, কিন্তু পুলিশ ওই লোকটার মতোই বলছে তারাও বলতে পারবে না ছেলেটা কোন হসপিটালে মেয়েটাকে নিয়ে গেছে। তবে রাসেল এটাও শুনেছে মারিয়া আমার নাকি অনেক গুরুতর অসুস্থ। তবে রাসেল এটাও শুনেছে মারিয়া নাকি গুরুতর আহত হয়েছে, বাঁচবে কিনা সেটা বলতে পারে না। রাসেল ওখানে দাঁড়িয়ে না থেকে ঢাকা শহরের সবগুলো হসপিটালে মারিয়াকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো হসপিটালে মারিয়াকে খুঁজে পায়নি। দেখতে দেখতে আরো একটা মাস চলে গেল। রাসেল এই একটা মাস মারিয়াকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে, কিন্তু মারিয়ার কোনো সন্ধান পায়নি। মারিয়ার আব্বু আম্মু প্রায় পাগলের মতো হয়ে গেছে, তাদের একমাত্র মেয়ে বলে কথা। রাসেলের আব্বু আম্মু তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আরো এক মাস খোঁজার পরও মারিয়াকে বেরো না। রাতে সবাই সোফায় বসে আছে, মারিয়ার আব্বু আম্মু এবং রাসেলের আব্বু আম্মু সহ। তখন রাসেলের আব্বু বলে উঠলো, রাসেল, মারিয়াকে আর কোথায় খুঁজে বেড়াবি? ঢাকা শহরের অলিগলি তো কোনো কিছুই বাদ রাখিস নাই। আমি বলি কি, তুই আমাদের সাথে গ্রামে চলে আয়। তোর আব্বু ঠিকই বলেছে রাসেল, মারিয়া কি বেঁচে আছে নাকি মরে গেছে আমরা কেউ বলতে পারবো না। তুই একা একা এখানে থাকতে পারবি না, আমরা বুঝি তোর অনেক কষ্ট হচ্ছে, আমাদেরও তো কম কষ্ট হচ্ছে না। আল্লাহ যদি চায়, যদি মারিয়া বেঁচে থাকে, তাহলে একদিন তুই মারিয়াকে ঠিকই খুঁজে পাবি। মেয়েটা আমার কোথায় হারিয়ে গেছে, সে এখন কেমন আছে, কি করছে, আমরা কেউ বলতে পারবো না। যদি আমার মেয়ে বেঁচে থাকে, তাহলে আল্লাহ তুমি তাকে আমার কোলে ফিরিয়ে দাও। রাসেল কোনো কথা বলছে না, শুধু নীরবে চোখের পানি ফেলছে। মারিয়াকে রাসেল তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এভাবে দেখতে দেখতে আর 4টে বছর কেটে গেল। 4 বছর আগে রাসেল তার আব্বু আম্মু এবং শ্বশুর শাশুড়ির জোরাজুরিতে গ্রামে চলে আসে। রাসেল এখনো মারিয়াকে ভুলতে পারেনি, তবে আজকে 3 মাস ধরে রাসেল মারিয়াকে ভুলে গেছে। ভুলে যাওয়ার একটা কারণ আছে, কারণটা হলো 3 মাস আগে রাসেলের আম্মু অসুস্থ হয়ে মারা যায়। অনেক বড় বড় ডক্টর দেখিয়েছে রাসেল, কিন্তু তারপরও বাঁচাতে পারেনি রাসেল তার মাকে। রাসেলের আম্মু যাওয়ার 1 মাস পর তার আব্বু তার মায়ের শোকে মারা যায়। এখন রাসেল পুরো এতিম হয়ে গেছে। ধন সম্পদ যা ছিল সবকিছু বিক্রি করে মায়ের চিকিৎসা চালিয়েছে রাসেল। এখন আপনারা হয়তো জিজ্ঞেস করবেন রাসেলের আম্মুর কি অসুখ হয়েছে। আসলে রাসেলের আম্মুর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। এটা কেউ বুঝতে পারেনি। রোগটা যখন গভীরে চলে গেছে তখন সবাই বুঝতে পারে। রাসেল এই 4 বছর গ্রামে এসে জমি জিরে চাষ করেছে। রাসেলের আম্মু অসুস্থ হওয়ার পর সবকিছু বিক্রি করে দেয়। এখন শুধুমাত্র ঘর ভিটা ছাড়া আর কিছুই নেই রাসেলের। রাসেল বাড়িতে বসে চিন্তা করছে, এভাবে বসে থাকলে তো জীবন চলবে না, আমাকে কিছু করে জীবন চালাতে হবে। শুধু আমি মারিয়া আমার থেকে হারিয়ে গেল, এরপর নিজের আব্বু, এরপর
আমি পুরো একা হয়ে গেলাম। পরে রাসেল চিন্তা করলো সে ঢাকায় চলে যাবে, ঢাকায় গিয়ে একটা অফিসে চাকরি নেবে, তারপর নিজের মতো করে চলতে থাকবে। তো যাই হোক, 2 দিন পর রাসেল ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 5 ঘন্টা পর ঢাকায় পৌঁছে যায়। রাসেল আগের যে জায়গায় ছিল তার পাশে একটা টিনের ঘর ভাড়া নেয়, কারণ রাসেলের হাতে এখন তেমন কোনো টাকা পয়সা নেই। 10-15 দিন চলার মতো টাকা আছে। রাসেল আজকে দিনটা কোনো রকমই কাটালো। পরের দিন বাইরে বেরিয়ে পড়লো চাকরির জন্য। কপাল ভালো থাকায় একটা অফিসে চাকরি পেয়ে যায়। তেমন বেতন বেশি না, কিন্তু রাসেলের চলে যাবে। তার বস বলেছে কাজ দেখে বেতন বাড়িয়ে দেওয়া হবে। রাসেল তার বসকে বলেনি যে রাসেল 4 বছর আগে একটা অফিসে চাকরি করেছে। রাসেল চাইছে তার যোগ্যতা বসকে দেখাতে। তারপর থেকে রাসেল নিজের অফিস মনে করে কাজ করতে লাগলো। দেখতে দেখতে আরো 1টা বছর কেটে গেল। এখন রাসেল বসের একজন প্রিয় মানুষ হয়ে গেছে। রাসেলের কাজ দেখে বস অনেক খুশি হয়। রাসেলের জন্য অফিসটা আরো উপরে উঠেছে। আগে থেকে রাসেলের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। রাসেল বেতন যা পায় তার মধ্যে কিছু টাকা খরচ করে, আর বাকি টাকাগুলো ব্যাংকে জমিয়ে রাখে। অফিসে রাসেলের একজন ভালো বন্ধু হয়েছে, তার নাম রাফি। খুব সুন্দরভাবে চলছে রাসেলের জীবনযাপন। মারিয়ার কথা রাসেল এখনো বলতে পারেনি। রাসেল ঢাকায় আসার পর এখনো মারিয়াকে খুঁজে বেড়াচ্ছে। পরের দিন সকালে রাসেল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের নাস্তা তৈরি করে খেয়ে অফিসে চলে গেল। রাসেলের খাবার একজন খালার বয়সী মহিলা এসে রান্না করে দিয়ে যায়। খালাটা অনেক ভালো একজন মহিলা। রাসেল ওনাকে বিশেষ করে রুমের একটা চাবি ওনাকে দিয়ে দিয়েছে। প্রায় 8 মাসের মতো খালা রাসেলকে এভাবে রান্না করে দিয়ে যায়। খালা প্রতিদিন সকাল 10টার সময় আসে, কারণ ঢাকায় খালার পরিবার আছে। তো যাই হোক, রাসেল বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে অফিসে চলে আসে। বাইক পার্কিং করে অফিসের ভিতরে ঢোকে। তারপর নিজের ক্যাবিনে বসে কাজ করতে লাগলো। হঠাৎ পিয়ন এসে সবাইকে বলল বস নাকি সবাইকে একসাথে মিটিং রুমে যেতে বলেছে। বস নাকি সবাইকে কিছু কথা বলবে। তাই রাসেল আর বসে না থেকে মিটিং রুমে চলে গেল। হঠাৎ রাসেলের ঘাড়ে যেন পেছন থেকে কেউ হাত রাখলো। রাসেল পেছনে তাকিয়ে দেখে রাফি। তখন রাফি রাসেলকে বলল, কি রে, কেমন আছিস? আজকে অফিসে আসতে একটু লেট হয়ে গেছে, তাই তোর সাথে দেখা করতে পারি নাই। তোর লেট কি আজকে প্রথম হয়েছে? তোর প্রায় সময় অফিস আসতে লেট হয়। কি করব বল, ওই রিয়ার সাথে কথা বলতে বলতে রাত অনেক হয়ে যায়, তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। কে যে বলেছে প্রেম করতে, এই প্রেমের জন্য মনে হয় আমার চাকরিটা চলে যাবে। তাহলে কথা একটু কমিয়ে বলতে পারিস, তাহলে তো অফিসে ঠিক টাইমে আসতে পারিস। আমি কি করব বল, ওই খাটজন্যেই কথা বলতে থাকে, রাখার কোনো নামগন্ধ থাকে না। আবার আমি যদি ফোন কেটে দিই তাহলে বলে আমি অন্য মেয়ের সাথে প্রেম করি। এখন তুই বল, আমি তাহলে কি করব? কি আর করবি, যেভাবে চলছি সেভাবে চালিয়ে যা। চাকরি গেলে সমস্যা কোথায়? রিয়ার বাবার অফিসে কাজ করবি। ধুর, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আরে আমাদের যা কিছু আছে তা সারা জীবন বসে খেলেও শেষ হবে না। চাকরি তো করি শখের বসে, আর তোকে ছেড়ে থাকতে ভালো লাগে না। হয়েছে, এখন তোর কথা বন্ধ কর, বস আসছেন। রাফি আর কোনো কথা বলো না। রিয়া হচ্ছে রাফির মামাতো বোন। দুজনকে সে ছোটবেলা থেকে ভালোবাসে, তাই রাফি রিয়ার কথা মতো চলে। তো যাই হোক, অফিসের বস মিটিং রুমে বসে বলতে লাগলো, তোমরা জানো আমার শরীরটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। আমার দ্বারা অফিস চালানো আর সম্ভব না। তাই কাল থেকে আমার বড় মেয়ে নিপা অফিসটা দেখাশোনা করবে। আমার বড় মেয়ে নিপা এতদিন আমেরিকা ছিল, গত 2 দিন হয়েছে দেশে আসছে। এতদিন আমার বড় মেয়ে আমার ছোট ছেলে আকাশের সাথে আমার আমেরিকা যে অফিস আছে সেটা দেখাশোনা করাচ্ছে। আমার শরীর খারাপ দেখে বড় মেয়েকে নিয়ে দেশে নিয়ে আসি। আমি চাই তোমরা সবাই সবসময় তার পাশে থেকে সুন্দরভাবে কাজ করে যাবে। এরপর বস আরো কিছুক্ষণ কথা বলো। সবাই ঠিক আছে বলো। বস সবাইকে আজকে ছুটি দিয়ে দিয়েছে। কালকে সকাল সকাল অফিসে আসতে বলো। রাসেল আর রাফি অফিস থেকে বেরিয়ে আসার পর রাফি বলল, ওই আম্মু বলেছে তোকে তার সাথে দেখা করতে। তুই সে কবে আমাদের বাসায় গেছিস? তাই আম্মু বলেছে আজকে অফিস ছুটি হওয়ার পর তোকে সাথে করে নিয়ে যেতে। তুই তো আমার ব্যাপারে সবকিছুই জানিস। আমি এখনো মারিয়ার অপেক্ষায় আছি। আমার মন বলছে মারিয়া বেঁচে আছে। আমি একদিন না একদিন ওকে ঠিকই খুঁজে পাবো। আমার মনে হয় কি তুই মারিয়ার আশা ছেড়ে দে। আজকে 5টি বছর ধরে ওকে খুঁজে পাসনি, তাহলে ওকে পাবি কোথায়? আমি বলি কি তুই আবার নতুন করে জীবন শুরু কর। না রে রাফি, আমি মারিয়াকে ছাড়া অন্য কাউকে আমার এই মনে জায়গা দিতে পারবো না। প্লিজ তুই আমাকে মারিয়াকে ভুলে যেতে বলিস না। আমি সত্যি ওকে অনেক ভালোবাসি রে।
ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় কর। আমার জ্ঞানে যা আসছে তাই তোকে বললাম, বাকিটা তোর বোঝ। এখন কোনো কথা না বলে আমার সাথে চল। রাসেল আর কোনো কথা না বলে বাইক নিয়ে রাফির সাথে তাদের বাসায় গেল। রাফি কলিং বেল চাপ দেওয়ার পর তার আম্মু দরজা খুলে দিল। তখন রাফির আম্মু রাসেলকে দেখে বলল, বাব্বা, নবাবজাদা তাহলে এসেছে? আমি তো মনে করেছি আমাদের ভুলে গেছো। আসলে আন্টি আমি বাসা থেকে তেমন কোথাও যাই না। আজকে রাফি বলছে তুমি নাকি আমাকে আসতে বলছো। আমি যদি না বলতাম তাহলে বুঝি আসতে না? আসলে তুমি আমাদের আপন ভাবতে পারো নাই। যদি আপনই ভাবতে তাহলে ঠিকই আসতে। প্লিজ আন্টি, আপনি রাগ করবেন না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি এখন থেকে কিছুদিন পর পর এসে তোমার সাথে দেখা করে যাব। এখন ঠিক আছে, তোমরা দুজনে রুমে যাও, আমি কফি বানিয়ে আনছি। আজকে রাতের খাবার খেয়ে তারপর বাসায় যাবে। রাসেল আর কোনো কথা না বলে রাফির সাথে তার রুমে চলে গেল। রাসেল জানে আন্টিকে মানা করলেও মানবে না, তাই রাসেলের কিচ্ছু বলেনি। তো যাই হোক, রাসেল রাতে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে অফিসে চলে আসলো। রাসেল অফিসে আসার সময় একজোড়া গোলাপ ফুল নিয়ে আসলো, একটা তোড়া। রাসেল অফিসে আসার সময় এক তোড়া গোলাপ ফুল নিয়ে আসলো নতুন বসকে অভিনন্দন জানাতে। কিছুক্ষণ পর রাফিও অফিসে আসলো। সবাই লাইনে দাঁড়িয়ে আছে নতুন বসকে অভিনন্দন জানানোর জন্য। প্রায় 10 মিনিট পর বসের গাড়ি অফিসের ভিতরে ঢুকলো। প্রথমে বস এবং বসের সাথে ছোট্ট একটা মেয়ে নামলো গাড়ি থেকে। মেয়েটাকে দেখে রাসেলের মারিয়ার কথা মনে পড়ে গেল। ছোট মেয়েটাকে দেখতে একদম মারিয়ার মতো হয়েছে। হঠাৎ রাসেলের বয়সী একটা মেয়ে গাড়ি থেকে নামলো। মেয়েটাকে দেখে রাসেলের বুকের ভেতর কামড় দিয়ে উঠলো। রাসেল মনে মনে বলতে লাগলো, বসকে দেখে আমার এমন লাগছে কেন? তাকে আমার কেমন চেনা চেনা লাগছে, কিন্তু আমি কিছু মনে করতে পারছি না। তাকে দেখে আমার এমন লাগছে কেন? রাসেল এসব কিছু মনে মনে বলতে লাগলো, কিন্তু নিপা বস যে রাসেলের সামনে এসে দাঁড়িয়ে আছে সেটা রাসেল বলতে পারবে না। হঠাৎ নিপা ম্যাম রাসেলের মুখের সামনে একটি চুটকি কাটলো। চুটকির আওয়াজ শুনে রাসেল বাস্তবে ফিরে আসলো। রাসেল লজ্জায় লাল হয়ে গেছে। সবার সামনে শরম পেয়ে মাথা নিচু করে ফেললো। নিপা ম্যাম রাসেলকে লজ্জা পেতে দেখে মুচকি একটা হাসি উপহার দিল। তারপর রাসেলের হাত থেকে ফুলের তোড়া নিয়ে ভেতরে চলে গেল। নিপা ম্যাম রাসেলকে লজ্জা পেতে দেখে মুচকি একটা হাসি উপহার দিল। তারপর রাসেলের হাত থেকে ফুলের তোড়া নিয়ে ভেতরে চলে গেল। নিপার পেছন দিয়ে সবাই অফিসের ভিতরে ঢুকলো। তখন নিপার আব্বু মানে বস তাদের সবাইকে বল, এ হচ্ছে আমার বড় মেয়ে নিপা। এত বছর আমেরিকা ছিল, আমি আর অফিস দেখাশোনা করতে পারছি না দেখে তাকে দেশে নিয়ে আসি। আর ওর সাথে ছোট মেয়েটা দেখছো না, ও হচ্ছে নিপার মেয়ে রাইসা। আমি চাই তোমরা নিজের মতো মনে করে নিপাকে সবকিছু বুঝিয়ে দেবে। বসের কথা শুনে রাফি বসকে বল, আচ্ছা স্যার, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আমি জানি তুমি কি কথা বলবে। আমি ওটার ব্যাপারে তোমাদের পরে এক সময় বলবো। তাহলে আব্বু, তুমি রাইসাকে নিয়ে বাসায় চলে যাও। অফিসের লোক আমাকে সবকিছু বুঝিয়ে দিবে। না, আমি নানা ভাইয়ের সাথে বাসায় যাব না, আমি তোমার সাথে থাকবো আম্মু। না মামনি, তুমি তোমার নানার সাথে বাসায় চলে যাও। আম্মু অফিস যাওয়ার সময় তোমার চকলেট আইসক্রিম নিয়ে যাব। ঠিক আছে, যদি তুমি আমার চকলেট আইসক্রিম না নিয়ে আসো তাহলে তোমার সাথে আমি কথা বলবো না। ওকে মামনি। আব্বু, তুমি রাইসাকে নিয়ে বাসায় যাও। তাহলে আমি চলে যাচ্ছি। আর রাসেল, তুমি একটু নিপাকে সবকিছু বুঝিয়ে দিও। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ম্যামকে সবকিছু বুঝিয়ে দিব। বস আর কোনো কথা না বলে রাইসাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। তখন নিপা বলে উঠলো, আপনারা সবাই যার যার কাজ গিয়ে করেন। আর রাসেল সাহেব, আপনি আমার সাথে ক্যাবিনে আসুন। নিপার কথা শুনে যে যার কাজে লাগিয়ে গেল। রাসেল নিপার সাথে ক্যাবিনের ভিতরে ঢুকলো। নিপা রাসেলকে চেয়ারে বসতে বলল। রাসেল একটা চেয়ার টেনে বসলো। নিপা গিয়ে তো চেয়ারে বসলো। তখন নিপা রাসেলকে বল, আগে আপনার পরিচয় দিন, তারপর অফিসের ব্যাপারে কথা বলবো। জি, আমি রাসেল। পরিবারে আসলে আপন বলতে কেউ নেই। ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে থাকি, আর আপনাদের অফিসে আছে 1 বছর ধরে কাজ করছি। ও সরি। আচ্ছা, আপনি বিয়ে করেছেন? আপনার বউ কি করে? আসলে ম্যাম, আমার স্ত্রী আজ থেকে 5 বছর আগে হারিয়ে যায়। এরপর সবকিছু তাকে খুলে বললাম। মারিয়াকে পরে কোথাও আর পাওয়া যায়নি, চিন্তা করবেন না। যদি আপনার মারিয়া বেঁচে থাকে তাহলে একদিন ঠিকই তাকে খুঁজে পাবেন। জি, আপনার কথাটা যেন সত্যি হয়। আসলে আমি এখনো তাকে ভুলতে পারি নাই। অফিস ছুটি হওয়ার পরে তাকে খুঁজে বেড়াই। আচ্ছা, ওসব কথা বাদ দেন। অতীতের কথা মনে পড়লে সবার খারাপ লাগে। চলুন, আমাকে একটু অফিসটা ঘুরিয়ে দেখান।
এরপর রাসেল নিপাকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখাতে লাগলো। রাসেল নিপাকে দেখার পর কেমন জানি লাগছে। রাসেল মনে মনে ভাবছে, নিপা ম্যামকে দেখার পর আমার এমন কেন লাগছে? নিপা ম্যাম কি আমার পরিচিত কেউ? নানান কথা রাসেল ভাবছে এমন। আর নিপার মেয়েটা মারিয়ার মতো। রাসেলের মাথায় কিছুই আসছে না। রাসেল সব চিন্তা বাদ দিয়ে নিপাকে পুরো অফিস দেখালো। তারপর নিপা তার ক্যাবিনে চলে গেল আর রাসেল তার ক্যাবিনে চলে আসলো। রাসেল ওর ক্যাবিনে এসে কাজ করতে লাগলো, কিন্তু রাসেলের আজকে কাজের মধ্যে মনে বসছে না। হঠাৎ রাফি রাসেলের ক্যাবিনে আসলো। রাফি একটা চেয়ার টেনে বসে রাসেলকে বলল, কিরে এমন মন মারা হয়ে বসে আসিস কেন? কি হয়েছে তোর? রাফি, আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না। নিপা ম্যামকে দেখার পর আমার কাছে কেমন যেন লাগছে। আমার মন বলছে নিপা ম্যাম আমার আপন কেউ। নিপা ম্যাম তোর আপন কেউ কিভাবে হবে? তুই শুনিস নাই বসে বলেছে নিপা ম্যাম নাকি এত বছর বাইরে ছিল। কিন্তু রাফি, আমি আমার মনটাকে কিছুতেই বোঝাতে পারছি না। আচ্ছা সব বাদ দে, হ্যাঁ এবার বল, তুই বসকে সকালবেলা কি বলতে চাইছিলি? আমি বসকে বলতে চাইছিলাম যে নিপা ম্যাম এর স্বামীর কথা, কিন্তু বস কিভাবে বুঝলো? তাও ঠিক, নিপা ম্যামের স্বামী কোথায়? আর বস নিপা ম্যামের স্বামীর কথা জিজ্ঞেস করার পর বললো কেন? পর এক সময় বলবে। আমার কেমন জানি সন্দেহ লাগছে। আমার মনে হয় নিপা ম্যামের স্বামী ওনাকে ছেড়ে চলে গেছে। যদি নিপা ম্যাম এর সাথে থাকতো তাহলে বস ঠিকই থাকতো। আচ্ছা তাকে সব কথা বাদ দে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা তাদের বিষয় নিয়ে কথা বলা না বলাই ভালো। আমরা তো সাধারণ কর্মচারী মাত্র। ঠিক আছে, তাহলে তুই কাজ কর, আমি আমার হাতের কাজগুলো গিয়ে শেষ করি। এই বলে রাফি তার ক্যাবিনে চলে গেল। রাসেল বসে বসে তার কাজগুলো করতে লাগলো। দেখতে দেখতে আজকের দিনটাও কোনোরকমে শেষ হলো। পরের দিন রাসেল অফিসে ঠিক টাইমে এসে নিজের কাজগুলো করতে লাগলো। কিছুক্ষণ পর নিপা অফিসে আসলো, সাথে রাইসাকে নিয়ে আসলো। নিপা রাইসাকে ক্যাবিনে রেখে চলে গেল। হঠাৎ রাসেলের ক্যাবিনে পিয়ন এসে বলল, স্যার নিপা ম্যাম আপনাকে ওনার কেবিনে যেতে বলেছে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। পিয়ন আর কোনো কথা না বলে চলে গেল। রাসেল তার ক্যাবিন থেকে বেরিয়ে নিপার ক্যাবিনের সামনে গিয়ে বলল, ম্যাম মেগামিন। আসুন। নিপা রাসেলের দিকে তাকিয়ে কথাটা বল। আজকে নিপা লাল সবুজ রঙের শাড়ি পরে অফিসে আসছে। নিপাকে দেখতে আজকে অনেক সুন্দর লাগছে। রাসেল নিপার সামনে যাওয়ার পর নিপা রাসেলকে বসতে বল। তখন রাসেল নিপাকে বলল, তো বলুন ম্যাম আমাকে কেন ডেকেছেন? ঠিক আছে ম্যাম, আমি রাইসাকে নিয়ে যাচ্ছি। রাইসা আমার সাথে আসো, তোমাকে আমি অনেকগুলো চকলেট আইসক্রিম কিনে দেবো। ওকে? তুমি সত্যি বলছো? আমাকে অনেকগুলো চকলেট আইসক্রিম কিনে দেবে? তুমি অনেক ভালো। এই টাকা রাইসা যেটা কিনতে চায় তাকে সেটা কিনে দিবেন। নো ম্যাম, টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। তুমি আসো রাইসা। নিপা অনেক জোরাজুরি করেছে টাকা নেওয়ার জন্য, কিন্তু রাসেল নেয়নি। রাসেল রাইসাকে কোলে নিয়ে অফিস থেকে বেরিয়ে একটা দোকানে আসলো। রাইসা যেটা যেটা কিনতে চায় রাসেল সেটাই রাইসাকে কিনে দিল। হঠাৎ রাইসা রাসেলকে বলল, আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকবো? তুমি আমাকে চাচ্চু বলে দেখো। ঠিক আছে, আজকে থেকে আমি তোমাকে চাচ্চু বলে ডাকবো। চাচ্চু, তুমি কিন্তু সবসময় আমার সাথে খেলা করবে। ঠিক আছে রাইসা, তোমার আর কিছু লাগবে? না চাচ্চু, অনেকগুলো চকলেট আইসক্রিম কিনে ফেলেছি, আমার আর কিছু লাগবে না। এরপর রাসেল রাইসাকে নিয়ে অফিসে চলে আসলো। রাইসাকে নিয়ে নিবার ক্যাবিনের সামনে গিয়ে বলল, ম্যাম ভেতরে আসতে পারি? আসুন। একটা কথা শুনুন, পরের বার আমার ক্যাবিনে আসতে অনুমতি নিয়ে আসার দরকার নেই। রাসেল ঠিক আছে বলে রাইসাকে নিয়ে নিবার ক্যাবিনে ঢুক। তখন রাইসা নিপাকে বল, দেখো আম্মু, এই চাচ্চু আমাকে অনেকগুলো চকলেট আইসক্রিম কিনে দিচ্ছে। আপনি রাইসাকে এতগুলো চকলেট আইসক্রিম কিনে কেন দিলেন? আপনার অনেকগুলো টাকা নষ্ট হলো। ম্যাম আমার টাকা দিয়ে কি হবে? যারা আমার টাকা খাবে তারা তো কেউ নাই। ওহ ঠিক আছে, আপনি আমার ক্যাবিনে গিয়ে কাজ করুন। রাসেল ঠিক আছে বলে নিজের ক্যাবিনে চলে আসে। এরপর রাসেল তার কাজগুলো করতে লাগলো। দেখতে দেখতে আরো একটা মাস চলে গেল। নিপার সাথে রাসেল এখন কত কথাবার্তা বলে। দুজনে এখন প্রায় ফ্রি হয়ে গেছে। রাইসা অফিসে আসলে রাসেলকে ছাড়া কিচ্ছু বোঝে না। রাসেল অফিসে বসে কাজ করছে। হঠাৎ রাইসা রাসেলের ক্যাবিনে এসে সোজা গিয়ে রাসেলের কোলে বসে। তখন রাসেল রাইসাকে বলল, রাইসা তুমি হঠাৎ আমার কেবিনে, তোর কিছু লাগবে? আমার কিছুই লাগবে না চাচ্ছু, আম্মুর কাছে থাকতে ভালো লাগছে না, তাই তোমার কাছে চলে এসেছি। ঠিক আছে চাচ্চু, তুমি তাহলে আমার কোলে বসে থাকো, চাচ্চু হাতের কাজগুলো শেষ করি। রাইসা ঠিক আছে বলে রাইসার ছোট হাত ব্যাগ থেকে চকলেট বের করে খাচ্ছে। রাসেল কাজ করছে আর মনে মনে ভাবছে, মেয়েটা আমার আপন কেউ না, তারপরেও সে আমাকে কতটা আপন করে নিয়েছে। আমাকে ছাড়া কিছুই বলছে না। মারিয়া কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে
তাহলে রাইসার মতো একটা মেয়ে হয়তো আমারও আছে। রাইসাকে পেয়ে রাসেলের অনেক ভালো লাগছে। রাসেল হাতের কাজগুলো শেষ করে রাইসাকে নিয়ে ক্যান্টিনে চলে আসলো। কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেছে। রাসেল আর রাইসা খাবার খেয়ে অফিসে চলে আসলো। রাইসা নিবার ক্যাবিনে চলে গেল আর রাসেল তার ক্যাবিনে চলে এলো। পরের দিন অফিসে নিবার সাথে তার আব্বু মানে অফিসের বস আসলো সবাইকে এক জায়গায় দাঁড়াতে। এরপর নিবার আব্বু বলে উঠলো, তোমাদের সবাইকে আজকে দাওয়াত দিতে অফিসে আসলাম। কালকে আমার নানার ভাইয়ের জন্মদিন, তাই কাউকে সন্ধ্যায় আমার বাসায় একটু অনুষ্ঠান রেখেছি। তোমরা সবাই কালকে সন্ধ্যা চলে আসবে। কালকে অফিসে বন্ধ থাকবে। এরপর আরো কিছুক্ষণ কথা বলে বস চলে গেল। নিপা ক্যাবিনে যাওয়ার আগে রাসেলকে তার ক্যাবিনে আসতে বল। রাসেল নিবার পিছন দিয়ে নিবার ক্যাবিনের ভিতরে ঢুকলো। রাসেল চেয়ারে বসার পর রাইসা গিয়ে রাসেলের কোলে বসল। তখন রাইসা বলে উঠলো, চাচু, কালকে কিন্তু তুমি অবশ্যই আমার জন্মদিনে আসবে আর আমাকে একটা বড় পুতুল গিফট করতে হবে। আমার চাচ্চু যখন বলেছে আমি কি না আসতে পারি, আমি অফকোর্স তোমার জন্য একটা বড় পুতুল নিয়ে আসবো। তুমি আমার লক্ষ্মী চাচু। এই বলে রাইসা রাসেলের কপালে একটা চুমু দিল। নিপা রাসেলকে বলো, রাইসাকে তো পুতুল গিফট করবে, তাহলে আমাকে কি গিফট করবে? তোমাকে কি গিফট করবো মেয়ের জন্মদিনে? মাকেও গিফট করা লাগবে। আমাকে গিফট করা লাগবে। আর কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা এখন বলবো না, কালকে সন্ধ্যায় বলবো। ঠিক আছে, কালকের জন্য না হয় অপেক্ষা করলাম। তাহলে এবার আমি নিজের কেবিনে যাই, হাতে কিছু কাজ আছে। নিপা ঠিক আছে বল। রাসেল রাইসাকে সাথে করে নিয়ে নিজের ক্যাবিনে চলে আসলো। রাসেল বসে বসে কাজ করতে লাগলো আর রাইসা রাসেলের কোলে বসে রাসেলের মোবাইলে গেমস খেলতে লাগলো। বিকেলে অফিস ছুটি হওয়ার পর রাসেল অফিস থেকে বেরিয়ে মার্কেটে চলে গেল। রাইসার জন্য একটা বড় পুতুল নিল। হঠাৎ রাসেলের চোখ পড়ে একটা নেকলেসের উপর। রাসেল নেকলেসটা দেখে মারিয়ার কথা মনে পড়ে গেল। মারিয়া রাসেলের থেকে এমন একটা নেকলেস চেয়েছে, কিন্তু তখন রাসেল টাকার জন্য কিনে দিতে পারেনি। রাসেল ওই নেকলেসটা নিপার জন্য কিনে নিল। এরপর রাসেল বাসায় চলে আসলো। পরের দিন রাসেল সবকিছু ম্যাচ করে জামা কাপড় পরে নিপাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর রাসেল চলে আসলো। আজকে তাদের বাসার অনেক সুন্দর করে সাজিয়েছে। রাসেল বাইক পার্কিং করে বাসার ভিতরে ঢুকলো। রাসেল বাসার ভিতরে ঢুকে দেখে অফিসের সবাই চলে এসছে। হঠাৎ কোথা থেকে রাইসা রাসেলকে দেখে দৌড়ে আসলো। রাইসা রাসেলের সামনে এসে বলল, চাচু, তুমি আসতে এত দেরি করছো কেন? আমি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। সরি চাচ্চু, আসতে একটু লেট হয়ে গেছে। এই নাও তোমার গিফট। রাইসা রাসেলের কাছ থেকে পুতুলটা নিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর নিবা রাসেলের সামনে আসলো। আজকে নিবাকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। নিবা রাসেলের সামনে এসে বলে উঠলো, কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? আর তোমাকে ফোন দিয়েছি, ফোন তোমার বন্ধ কেন? আসলে রাতে মোবাইল চার্জ দিতে মনে ছিল না, তাই সকালে মোবাইল বন্ধ করে চার্জ দিয়েছি। ঠিক আছে, এখন আমার সাথে চলো, আব্বু আম্মুর সাথে দেখা করবে। রাসেল আর কোনো কথা না বলে নিবার সাথে ভিতরে গেল। বস এবং বসের স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বল। দেখতে দেখতে সবাই চলে এসছে। বস সবাইকে স্টেজের সামনে যেতে বল। রাসেল স্টেজ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। রাইসা রাসেলকে দেখে তার সামনে এসে বল, চাচু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার সাথে দাঁড়াবে, চলো। সমস্যা নেই চাচু, আমি এখানে ঠিক আছি। কোনো কিছু ঠিক নেই, তুমি আমার সাথে না দাঁড়ালে আমি কেক কাটবো না। কি আর করার। রাসেল বাধ্য হয়ে রাইসের সাথে গিয়ে দাঁড়ালো। কেউ কিছু বলেনি রাসেলকে। রাইসে কেক কেটে প্রথমে রাসেলের মুখের সামনে ধরল। এটা দেখে সবাই তাদের দিকে তাকালো অবাক হয়ে। রাসেল কোনো কিছু না ভেবে রাইসের হাত থেকে কেক খেয়ে নিল। তারপর রাসেল রাইসাকে খাইয়ে দিল। রাইসা এক এক করে সবাইকে কেক খাইয়ে দিল। তারপর বস স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে যেটা বল সেটা শোনায় রাসেল পুরো অবাক হয়ে গেল। আজ রাইসার জন্মদিন। আমি একটা কথা বলবো, আমার বড় মেয়ে নিপার সাথে রাসেলের বিয়ে দিতে চাই। একথা আমি রাসেলকে বলি নাই। আমার মেয়ে নিপা রাসেলকে দেখে পছন্দ করে ফেলে। নিপা বলেছে রাসেলকে বিয়ে করতে চায়। রাসেল, এবার তোমার মতামত জানতে চাই। স্যার, আমি বিয়ে করতে পারবো না। আপনি এবং আপনার মেয়ে আমার ব্যাপারে সবকিছু জানেন, তারপরেও কথা কিভাবে বললেন? আজ 5 বছর ধরে মারিয়াকে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু এখনো তাকে খুঁজে পাওয়া নাই। এভাবে তো জীবন চলে না। আমি চাই তুমি নিপাকে নিয়ে নতুন জীবন শুরু করো। না স্যার, আমি এটা কখনো করব না। আমি নিপাকে শুধু বন্ধু ছাড়া কিছুই ভাবি না। আপনি আমাকে মাফ করবেন। আব্বু, আমি একা রাসেলের সাথে কিছু কথা বলতে চাই। রাসেল, তুমি আমার রুমে আসো। এই বলে নিপা তার রুমে চলে গেল। রাসেল দাঁড়িয়ে না থেকে নিপার পেছন দিয়ে চলে গেল তার রুমে। নিপা দরজা বন্ধ করে দিয়ে রাসেলের সামনে গিয়ে বলল, রাসেল, তুমি জানো তোমাকে আমি প্রথম যেদিন দেখি সেদিন তোমাকে আমার অনেক ভালো লাগে।
পরে যখন তোমার বিষয়ে সবকিছু জানতে পারি তখন তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যায়। আব্বু আম্মুকে তোমার কথা বলছি, তারা তোমাকে আরো আগে জানাতে চেয়েছে, কিন্তু আমি তাদের নক করলাম, বলছি রাইসার জন্মদিনের কথাটা বলতে। নিপা, আমি তোমাকে বন্ধু ছাড়া অন্য কিছু কখনোই ভাবি নাই। আমার এই মনে মারিয়াকে ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবো না। প্লিজ প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। রাসেল, তোমাকে আমি অনেক ভালো